আমি অনেক খেলনা কিনে রেখেছি, এগুলো এখানেই রাখো। জ্যোতি বেড়াতে আসলে তখন জুবাইর খেলতে পারবে। সদর দরজার সামনে সিমেন্ট দিয়ে বসার মতো দুটো বেঞ্চ বাঁধানো আছে, সেখানে হামজা সাহেব বসা। তার পাশের দরজায় হালকা ঠেস দিয়ে রত্না দাঁড়িয়ে আছেন, কোলে জুবাইর। জ্যোতি তখনও ভেতরে সবকিছু গোছগাছ করছে নেওয়ার জন্য। শাহরিয়ারের কথায় রত্না হামজা দুজনেই মুখ তুলে তাকালেন শাহরিয়ারের দিকে। কথাটা যেন ভিতরটার আঘাত করেছে। মেয়ে এবং নাতি একসাথে প্রস্থান তাদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটাচ্ছে। রত্না জুবাইরকে চুমু খেলেন কয়েকটা। হামজা সাহেব আরো গম্ভীর হয়ে বসে রইলেন। আরও কিছুক্ষণ পর সবকিছু গাড়িতে তোলা হলে জ্যোতি বেরিয়ে আসে ভেতর থেকে। কালো বোরখা নিকাবে আপাদমস্তক ঢাকা তার। আচ্ছা, তাহলে যাওয়া যাক। শাহরিয়ার জ্যোতিকে আসতে দেখে বলে। সকলেই নড়ে চড়ে বসল। জ্যোতি আব্বু আম্মুর কাছে এগিয়ে গেল ধীর পায়ে। আব্বু, আম্মু। আলতো করে ডাকল সে। কণ্ঠে মৃদু কম্পন হচ্ছে। হামজা সাহেব উঠে দাঁড়ালেন। জ্যোতির কপালে আলতো করে একটা চুমু খেয়ে বললেন, যেতে চাচ্ছ তাই যেতে দিচ্ছি। নিজের খেয়াল রাখবে, জোবাইরের খেয়াল রাখবে। আর কোনো সমস্যা হলে কোনো সংকোচ ছাড়াই আমাকে বলবে। শেষ কথাটা বলে হামজা সাহেব শীতল চোখে তাকালেন জামাতার দিকে। শাহরিয়ার একটু অপ্রস্তুত হলো এতে। জ্যোতির ভিতরে কান্না দলা পেকে উঠল। রুদ্ধ কণ্ঠে বলল, আব্বু, অনেক ভুল করেছি জীবনে, কিন্তু তুমি বরাবরই আমার সব ভুলগুলোকে ফুল ভেবে আমাকে বারংবার আগলে নিয়েছো, আমাকে ক্ষমা করে দিয়েছো। আমাকে এবারও ক্ষমা করে দিও প্লিজ। আমার উপর রাগ করে থেকো না। হামজা সাহেব পুনরায় জ্যোতির মাথায় আরেক চুমু খেয়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, ধুর পাগলি, তুমি কোনো ভুল করলে না ক্ষমার প্রশ্ন আসবে। একমাত্র সম্মানে আঘাত লাগা ছাড়া কোনো বাবাই তার মেয়ের উপর রেগে থাকতে পারে না। সব সময় মনে রাখবে, তোমার আব্বু আম্মু তোমার পাশে আছে সব সময়, ইনশাআল্লাহ। জ্যোতি আব্বুর কাছ থেকে সরে দাঁড়ায়। হামজা সাহেব রত্নার কোল থেকে জুবাইরকে নিজের কোলে নিয়ে আদর করতে থাকেন। জ্যোতি আম্মুকে জড়িয়ে ধরে। মা মেয়ে দুজনেই দুঃখ ভারাক্রান্ত মনে পরস্পরকে আলিঙ্গন করে। দীর্ঘ আলিঙ্গন শেষে রত্না মেয়েকে আদর করে ছলছল চোখে কিছু উপদেশ দেয়। জ্যোতির চোখেও পানি। বিদায়ের পালা শেষ হলে জ্যোতি গাড়ির দিকে এগিয়ে যায়। পেছন পেছন রত্না আর হামজা সাহেবও এগিয়ে আসেন। শাহরিয়ার বিদায় নেয় শ্বশুর শাশুড়ির কাছ থেকে। আঙ্কেল আন্টি, আসি তাহলে, দোয়া করবেন। রত্না ভারাক্রান্ত কণ্ঠে বললেন, আমার মেয়ে খেয়াল রেখো। ওপরে এক আল্লাহ আর জমিনে তোমার ভরসা করে ওকে আবার পাঠাচ্ছি। যদি নিজের কথা না রাখো তাহলে হাসরের দিনে তোমায় আমি ছাড়বো না। হামজা সাহেব শাহরিয়ারকে বললেন। তোমার বাবা মা কেউ আসেনি? শাহরিয়ার বলল, বাবা আসতে চেয়েছে, কিন্তু আমি বারণ করেছি। আসলে ওনার শরীর ভালো যাচ্ছে না কিছুদিন ধরে, এজন্য বাসাতেই রেস্ট নিতে বলেছি। হামজা সাহেব গম্ভীর হয়ে রইলেন। প্রত্যুত্তরে কিছু বললেন না। বিশ্বাস করলেন কিনা বোঝা গেল না। মাহিরা জুবাইরকে কোলে করে গাড়ির পেছনের সিটে বসল। জ্যোতি ঘুরে আব্বু আম্মুর কাছ থেকে পুনরায় বিদায় নিয়ে মাহিরার পাশের সিটে বসল। সবাই উঠে গেলে শাহরিয়ারও ড্রাইভিং সিটে বসে হামজা আর রত্নার দিকে তাকিয়ে হাত নেড়ে আবার বিদায় জানায়। মাহিরা আর জ্যোতিও একই ভঙ্গিতে হাত নেড়ে বিদায় জানায়। আরেকবার গাড়ি স্টার্ট হয়, চলতে শুরু করে ধুলি মাখা পথ দিয়ে। রত্না হামজা শূন্য বুকে তাদের যাওয়া দেখে। ভেতরটা ভীষণ খালি খালি লাগছে তাদের। গাড়ি এসে থামে শাহবাজ মহলের সামনে। গেটের দারোয়ান তাদের দেখে সালাম ঠুকে তড়িঘড়ি করে মেইন গেট খুলে সরে দাঁড়ায়। শাহরিয়ার গাড়ি নিয়ে ভেতরে চলে যায়। জ্যোতির ভীষণ নার্ভাস লাগছিল, তাই পুরোটা রাস্তা মাহিরা জ্যোতির হাত ধরে বসে মৃদু সাহস জুগিয়ে গেছে। গাড়ি থামলে শাহরিয়ার গাড়ি থেকে নেমে পেছনের দরজা খুলে জ্যোতিকে বের হতে সাহায্য করে। জ্যোতি সাবধানে জুবাইরকে কোলে করে নামে গাড়ি থেকে। সংকোচে চারিদিকে নজর বোলাতে থাকে। অনেক দিন পর এসেছে, কিন্তু কিছুই চোখে পড়ার মতন বদল হয়নি। মাহিরা দরজা খুলে দেওয়ার অপেক্ষা না করে নিজেই নেমে পড়েছে।
জ্যোতির পাশে এসে বাহু দিয়ে জ্যোতির কাঁধ জড়িয়ে ধরে আলতো চাপ দিয়ে ভরসা দেয়। আসো। শাহরিয়ার বাড়ির জিনিসপত্রগুলো নামাতে নামাতে হাত ছাড়ে। লতিফ, লতিফ, জিনিসগুলো উপরে আমাদের রুমে পৌঁছে দাও। শাহরিয়ারের হাতটাকে প্রায় 30-এর কাছাকাছি বয়সের একজন ছুটে আসে। মূলত সেই লতিফ। জ্যোতিকে দেখে একটু হকচকিয়ে যায় লোকটা। বহুদিন পর দেখেছে কিনা দ্রুত সালাম দেয়। আসসালামু আলাইকুম ম্যাডাম, অনেকদিন পরে আসছেন, আপনাকে দেখে খুশি হচ্ছি। জ্যোতি হালকা হেসে অভিবাদন গ্রহণ করে। শাহরিয়ার বলে, তোমরা যাও, আমি আসছি পিছন পিছন। বাহিরা জ্যোতিকে নিয়ে এগিয়ে গেল সামনে। বিশাল বাড়িতে ঢুকে ড্রয়িং রুমে কাউকেই দেখতে পেল না তারা। মাহিরা একটা দীর্ঘশ্বাস ফেলল। জ্যোতি ভীষণ নার্ভাস চোখে তাকালো তার দিকে। মাহিরা একটু হেসে তাকে অভয় দিল যেন। ততক্ষণে পেছন পেছন শাহরিয়ার এসে দাঁড়িয়েছে। শাহরিয়ার কাউকে না দেখে বাবা মার কামরার দিকে যেতেই যাবে এমন সময় সোহাইল সাহেব বেরিয়ে এলেন হাসি মুখে। আপাদমস্তক ব্যক্তিত্ববান রিজু এক ভদ্রলোক। বয়স 56-র বেশি হলেও শরীরে এখনো শক্তি আর দৃঢ়তা ভরা। উঁচু লম্বা গড়ন, চওড়া কাঁধ, সোজা পিঠ, দেখলেই বোঝা যায় একসময় শরীর চর্চা করতেন। গায়ের রং হালকা তামাটে, মুখে হালকা পাকা দাড়ি, কপালে বয়সের রেখা থাকলেও তাকে আরও গম্ভীর আর মর্যাদাবান করে তুলেছে। চোখের তীক্ষ্ণ দৃষ্টি, কথা কম বলেন কিন্তু উপস্থিতি এমন যে সবাই আপনা আপনি সম্মান দেখে, আপনা আপনি সমীহ আসে তার প্রতি অজান্তেই। হাঁটার ভঙ্গিতে আত্মবিশ্বাস আর মুখে সবসময় এক ধরনের নীরব দৃঢ়তা সবসময় বিরাজমান তার মাঝে। শাহরিয়ারের দৈহিক গঠন আগাগোড়ার বাপের মতো হয়েছে। বাপ ছেলের দিকে এক ঝলক তাকিয়ে তাদের সম্পর্ক বলে দেওয়া যায়। সোহাইল সাহেবের পরনে অফ হোয়াইট রঙের মুসলিনের একটা পাঞ্জাবি আর ঢিলে ঢালা পাজামা, পায়ে চামড়ার একটা চপল। ঘরে সবসময় তাকে এমন বেশভূষায় দেখে এসেছে জ্যোতি। ভদ্রলোকের উপস্থিতি ভিতরে অদ্ভুত এক কাঁপন ধরার ন্যায় তার বলিষ্ঠ ব্যক্তিত্বের কারণে। জ্যোতির ক্ষেত্রেও ব্যতিক্রম হলো না। শ্বশুরকে দেখে ভিতরে হৃৎপিণ্ড দপাতে লাগলো। কিন্তু সোহাইল সাহেব মৃদু সহাস্যে বললেন, এসে পড়েছো তোমরা? আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম ড্রয়িং রুমে তোমাদের জন্য। একটু আগেই গিয়েছিলাম নিজের রুমে। জ্যোতি মিনমিন করে বলল, আসসালামু আলাইকুম বাবা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, এই তো আলহামদুলিল্লাহ। বসো সোফাই তোমরা, আমি মিঠুকে ঠান্ডা শরবত দিতে বলছি। শাহরিয়ার দ্রুত বলল, বাবা থাক, এখানে বসার দরকার নেই, ফ্রেশ হয়ে রুমেই বসুক। মা কোথায়? সোহাইল সাহেব একটু থমকালেন, মৃদু স্বরে বললেন, আছে, রুমেই আছে, বিশ্রাম নিচ্ছে সম্ভবত। শরীর খারাপ নাকি? সোহাইল সাহেব শ্রাগ করলেন, যার অর্থ তিনি জানেন না। আচ্ছা ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে গিয়ে দেখা করে আসছি। শাহরিয়ার জ্যোতিকে নিয়ে সিঁড়ি বেয়ে ওপরে নিজের কামরার দিকে এগিয়ে গেল। মাহিরা বাবার দিকে অর্থবোধক দৃষ্টিতে তাকালে সোহাইল সাহেব হতাশ ভঙ্গিতে দুই পাশে মাথা নাড়েন। তা দেখে মাহিরাও হতাশ হয়। সকালে জ্যোতিকে আনতে যাওয়ার কথা বলার পর থেকে ঘরে থম মেরে নিজের রুমে বসে আছেন ফারিয়া। কারোর সাথে কথা বলছেন না। বাকিরা অবশ্য তোয়াক্কা করল না। হাতল ঘুরিয়ে নিজেদের কক্ষে প্রবেশ করল জ্যোতি। দীর্ঘ 10 মাস পর এরও এই কক্ষে সে। এই কক্ষে তার 5 মাসের সংসার আছে, আছে 5 মাসের যাতনার গল্প। কত শত মুহূর্তের সিন্ধুক এই কক্ষ। জ্যোতি ঘুরে ফিরে দেখতে লাগলো চারুদিকে। বেশ কিছু পরিবর্তন এসেছে রুমে। কয়েকটা ফার্নিচার চেঞ্জ করা হয়েছে, কিন্তু এক্সট্রা আনা হয়েছে। ড্রেসিং টেবিলের দিকে এগিয়ে গেল সে। আগেরটা বদলে এটা আনা হয়েছে, সাইজেও প্রায় আগেরটার দ্বিগুণ। সামনে মখমলের কাপড়ে মোড়া একটা ছোট টুলও দেখা যাচ্ছে বসে সাজগোজ করার জন্য। ড্রেসিং টেবিলের সাথের সেট বোঝাই গেল। কবে এনেছে এটা? বেডের পাশে বাচ্চাদের দুলিয়ে দুলিয়ে ঘুম পাড়ানোর জন্য একটা দোলনা রাখা। দোলনার পাশে কিছু বাচ্চাদের খেলনাও আছে।
আরও খুঁটিনাটি বেশ কিছু পরিবর্তন চোখে পড়ল জ্যোতির। শাহরিয়ার কিছুক্ষণ পর এসে দরজার সামনে রাখা সব লাগেজ ভেতরে টেনে এনে একপাশে সরিয়ে রেখে জোরে একটা দম নিল। তারপর জ্যোতির দিকে এগিয়ে এসে জুবাইরকে নিজের কোলে নেওয়ার জন্য হাত বাড়িয়ে বলল, দেখি, দাও ওকে আমার কাছে। তুমি বোরখা খুলে ফ্রেশ হয়ে আসো, ততক্ষণ আমি ওকে রাখছি। জ্যোতি সায় জানিয়ে জুবাইরকে তার বাবার কোলে দিয়ে ফ্রেশ হতে গেল। কিছুক্ষণ পর শাওয়ার নিয়ে চুলে তোয়ালে পেঁচিয়ে বের হয়ে দেখলো শাহরিয়ার খেলছে জুবাইরের সাথে বিছানায়। জ্যোতি চুপচাপ ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল মুছতে লাগলো। অরোরাকে দেখছি না যে? ও জানে আমি আসবো? জানবে না কেন? জানে। কোনো বান্ধবীর সাথে, কোন বান্ধবীর সাথে দেখা করতে গিয়েছে যেন বলল। এমন সময় দরজায় নক হলো। জ্যোতি জিজ্ঞাসু দৃষ্টিতে শাহরিয়ারের দিকে তাকালে শাহরিয়ার বলে, দাঁড়াও, আমি দেখছি। শাহরিয়ার বিছানা থেকে নেমে দরজা খুলে উকি দিল। দরজা ওপাশ থেকে দেখে দরজা পুরো খুলে সরে দাঁড়ায় শাহরিয়ার। হ্যাংলা পাতলা সালোয়ার কামিজ পরা একটা মেয়ে ট্রে হাতে ভেতরে ঢুকে। ঠান্ডা শরবতের জগ আর দুটো গ্লাস রাখা ট্রেতে, সাথে কয়েকটা ছোট পিরিচে কয়েকটা ফল কেটে রাখা। চুপচাপ ট্রে রেখে আবার নীরবে চলে গেল মেয়েটা। জ্যোতি আগে কখনো দেখেনি মেয়েটাকে বাড়িতে, তাই শাহরিয়ারের দিকে তাকালো প্রশ্নসূচক দৃষ্টিতে। শাহরিয়ার সাথে সাথে সাফাই গাওয়ার ভঙ্গিতে বলল, মিতু, সপ্তাহখানেক হলো রেখেছি, তুমি আসবে। জুবাইরকে সামলানোর জন্য আরও একজন থাকা জরুরি, তাই নিয়োগ দিয়েছি। জ্যোতি সরল অভিব্যক্তি দিয়ে বলল। কেন আপনি আছেন না? শাহরিয়ার স্থির হয়ে জ্যোতির দিকে তাকালো। কথাটা কেমন যেন ঝংকার তুলল কানের পাশে। মনে কেমন ভালো লাগার ঢেউ তুলল। ঠোঁটে মৃদু হাসি ফুটিয়ে শাহরিয়ার কোমল স্বরে বলল, আমি তো অবশ্যই আছি মিসেস, কিন্তু আমি যখন অফিসে থাকব তখন তো একজন হেল্পিং হ্যান্ডের প্রয়োজন হবে আপনার, তাই না? জ্যোতি মাথা নেড়ে সায় দিল। শাহরিয়ার বলার ভঙ্গিতে লজ্জা পেল কেন যেন, গাল আবছা লাল হয়ে উঠল অজান্তেই। তুমি এসব ছেলে মানুষই কখন ছাড়বে বলো তো? সোহাইল সাহেবের গমগমে কণ্ঠস্বর ভেসে এলো ঘরের মধ্যখান থেকে। ফারিয়া বিছানায় চুপচাপ শুয়েছিলেন। অকস্মাৎ কথার আওয়াজে ধরফড়িয়ে উঠে বসলেন। স্বামীকে দেখে একবার জ্বলন্ত দৃষ্টিতে চেয়ে বললেন, আমার কোনো কাজ তোমার ছেলে মানুষই মনে হচ্ছে শুনি? সোহাইল সাহেব মহা বিরক্ত হলেন। তিরস্কারের স্বরে বললেন, তুমি এখন কি করছো? এসব কি ছেলে মানুষই নয়? ছেলের বউ এসেছে, নাতি এসেছে, অথচ একবার দেখতে বের হওনি। এসব ছোটলোকি আচরণই তোমার স্বভাবাই। ফারিয়া তেতে উঠে বললেন, এই ছোট লোক কাকে বললে? আমি ছোট লোকই আচরণ করছি? ছেলের বউকে তো তোমরাই এনেছো, তোমরাই দেখো। আমার দেখা না দেখায় কি আসে যায়? সোহাইল সাহেব দাঁতের দাঁত পিষে বললেন, দিন দিন বয়স হচ্ছে আর আক্কেল হাঁটুতে নামছে। ছেলে মেয়েগুলোর বিয়ে হয়ে নাতি নাতনিরাও হয়ে গেছে, আর কবে আক্কেল হবে তোমার শুনি? ফারিয়া ক্রুদ্ধ হয়ে বলল, তুমি আমার সাথে কোন টোনে কথা বলছো সোহাইল? তোমাকে বোঝানোর মতো আর কোনো পন্থা আমার কাছে নেই, তাই এইটুনেই এখন থেকে তোমায় অভ্যস্ত হতে হবে যা দেখছি। ফারিয়া জ্বলন্ত দৃষ্টিতে অপলক চোখে তাকিয়ে রইলেন স্বামীর পানে। রাগে ভেতরে উথাল পাথাল ঢেউ উঠছে। সোহাইল সাহেব চোয়াল শক্ত করে পুনরায় বললেন, নিজের বিহেভিয়ার চেঞ্জ করো বুঝলে? অন্তত ছেলের সামনে তার বউয়ের সাথে বেশি লাগাম টানতে চেয়ে পড়ে না, আবার লাগাম ছাড়া হয়ে যায় তোমার। ছেলে যখন নাগালের বাইরে চলে যাবে তখন কেঁদে চোখের লবণ মরিচ ডলে ডলে। সোহাইল আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে না থেকে চলে গেলেন হনহন করে। স্ত্রীর আচরণে তিনি বেজায় ক্ষিপ্ত। ফারিয়া বিস্ফোরিত নেত্রে চেয়ে রইলেন স্বামীর যাওয়ার পথে। মা, আসবো? শাহরিয়ার দরজায় টোকা নেড়ে ফারিয়ার মনোযোগ আকৃষ্ট করল। ফারিয়া ঘাড় ঘুরিয়ে ছেলেকে দেখে নড়ে চড়ে বসলেন। শাহরিয়ার একটা সার্ভিং ট্রলিতে করে ঢেকে রাখা খাবার নিয়ে কক্ষে প্রবেশ করে ট্রলিটা একপাশে রাখল। একটা চেয়ার টেনে মায়ের বরাবর সামনে বসল চুপ করে। কিছুক্ষণ নীরবে মাকে পরখ করে বলল, তুমি লাঞ্চ করনি কেন?
ফারিয়া থমথমে মুখে উত্তর দিলেন, খিদে ছিল না। খিদে ছিল না কি ছিল সেটা আমি ভালো করেই জানি। শাহরিয়ার বিড়বিড় করলেও ছেলের মৃদু স্বরে বলা কথাটা শুনে ফারিয়া কিছুটা অভিমানী স্বরে বললেন, তুমি আসার পর একবার আমার সাথে দেখা করেছো, সেই বউ নিয়ে রুমে ঢুকেছো। একবারও মায়ের সাথে দেখা করার কথা মনে ছিল না? শাহরিয়ার হেসে ফেলল। মা, এতদিন পর ওদের এনেছি, জিনিসপত্র গোছাতে একটু সময় লেগেছে। তাছাড়া আমি তোমার সাথে দেখা করতে এসেছিলাম। বাবা বলল তুমি ঘুমাচ্ছ, তাই আর ঘরে ঢুকিনি। ফারিয়া অবাক চোখে তাকিয়ে বললেন। তুমি গুছিয়ে এসো সব। শাহরিয়ার নির্লিপ্ত ভঙ্গিতে বলল, তো কে গোছাবে? জ্যোতি জুবাইরকে সামলাচ্ছিল, তারপরও যা পেরেছে হেল্প করেছে। ফারিয়া চোখ বড় বড় করে তাকালেন। শাহরিয়ার তার অভিব্যক্তি দেখে ভ্রু কুঞ্চিত করে বলল, কি হয়েছে? এভাবে দেখার কি আছে? দেখেছি তুমি কিভাবে বউয়ের আসলে বাধা পড়েছো। কথাটা মনে মনে থাকলেও মুখে বললেন। কিছু না। শাহরিয়ার কিছুক্ষণ মৌন থেকে বলল, খাবার এনেছি, খেয়ে নাও। পরে খাবো। শাহরিয়ার স্থিরভাবে দৃষ্টি মেঝেতে নিবদ্ধ করে কতক্ষণ বসে রইল। তারপর মায়ের দিকে পুনঃ দৃষ্টি নিক্ষেপ করে বলল, মা, তুমি আগের সব কিছু ভুলে এখন সবটা স্বাভাবিক নেওয়ার চেষ্টা করো প্লিজ। তুমি জুবাইরকে পর্যন্ত একবার দেখতে যাওনি ওদের নিয়ে আসার পর থেকে। তোমার কাছে তোমার জেদ জুবাইর আর আমার থেকে বেশি গুরুত্বপূর্ণ। ফারিয়া একটু নড়ে চড়ে বসলেন। তুমিও তো আমার কথা শুনছো না এখন আর? শাহরিয়ার মায়ের হাত দুটো নিজের মুঠিতে নিয়ে মোলায়েম কণ্ঠে বলল, মা, আমি তোমার ছেলে, তোমার কথা শুনবো না তো কার কথা শুনবো? কিন্তু তাই বলে তোমার অযৌক্তিক জেদ তো আমি পূরণ করতে পারবো না, তাই না? ঘরে আমরা মানুষ কয়জন বলো তো? হাতে গোনা এই কয়জনই তো, তাই না? তাহলে এরকম রেষারেষি কি মানানসই? যৌথ ফ্যামিলি হলে না হয় এসব কাপচাপ মেনে নেওয়া যেত, কিন্তু থাকি অল্প কয়জন। এখন সবাই যদি এভাবে মনোমালিন্য করে, একে অপরের ছায়া না মারায়, তাহলে কি রকম বিশ্রী দেখায় বিষয়টা বলো তো? শাহরিয়ার থেমে মায়ের দিকে তাকিয়ে থাকে, অতপর আবার একটা দম নিয়ে বলা শুরু করে, মা, আমি আশা করব আমার স্ত্রীকে তুমি আগের সব রেষারেষি ভুলে স্বাভাবিকভাবে নিবে। এখন সে শুধু আমার স্ত্রী নয়, আমার সন্তানের মাও। জ্যোতির সাথে একটু মিলেমিশে থাকার চেষ্টা করো প্লিজ। ও ভুল করলে সেটা স্নেহের সাথে বুঝিয়ে দাও। তুমি ওর গুরুজন, মায়ের মতো। ও আর অরোরা তো প্রায় একই বয়সী, তাই না? ফারিয়া তারপরও নিশ্চুপ রইলেন। ভেতরে কি চলছে বোঝা মুশকিল। শাহরিয়ার ফারিয়ার হাতে মৃদু চাপ দিয়ে বলল, আমার কথাগুলো ভেবে দেখো প্লিজ। ঘরে আর কোনো ঝামেলা চাই না, বাবাও অপছন্দ করছে বিষয়গুলো। আচ্ছা, যাই হোক, তুমি খেয়ে নাও খাবারগুলো। ফারিয়া চোখ সরিয়ে খাবারের চরের দিকে তাকালেন বিষাদ মুখে। খেতে যাওয়ার কোনো ইচ্ছে পরিলক্ষিত হলো না তার মাঝে। শাহরিয়া সেটা লক্ষ্য করে কিছুটা সংকোচ নিয়ে বলল, আমি খাইয়ে দিব। ফারিয়া একটু অপ্রস্তুত হয়ে ছেলের দিকে তাকালেন। শাহরিয়ার তার প্রতি বরাবরই ভীষণ যত্নশীল, তাই মাথা নেড়ে সায় জানালেন। শাহরিয়ারের সায় পেয়ে ট্রলিটা নিজের সামনে এনে ধীরে ধীরে খাবারের ঢাকনা সরাতে লাগলো। জ্যোতি এসেছে সপ্তাহখানেক পার হয়ে গিয়েছে। জ্যোতি কিছুটা আগের ছন্দে ফিরে এলেও এখনো কিছুটা সংকোচ বিরাজমান তার মধ্যে। অরোরা এক প্রকার উপেক্ষা করে চলে তাকে। ফারিয়া চুপচাপ জুবাইরকে নিয়ে থাকে জ্যোতির সাথে, ঠেকায় না বলে পারতপক্ষে কথা বলেন না। মাঝে মধ্যে শীতল চোখে অপরকভাবে জ্যোতির দিকে তাকিয়ে থেকে বুঝিয়ে দেন জ্যোতিকে তিনি পছন্দ করছেন না।
বাকি সবাই সবকিছু ঠিকঠাক স্বাভাবিক। জ্যোতিও সময় দিচ্ছে, আপ্রাণ চেষ্টা করছে সবকিছু নর্মাল করার জন্য। নিজেই আগ বাড়িয়ে ফারিয়ার সাথে টুকটাক কথা বলার চেষ্টা করছে, কিছু লাগবে কিনা জিজ্ঞেস করছে। ফারিয়া হয় উত্তর দেন, নয়তো হুহা করে। জ্যোতিও দমে গিয়ে আর কথা বাড়ায় না। শাহরিয়ার প্রথম দিনই জ্যোতিকে বলেছে সবকিছু ইজিলি নিতে, তার ওপর কোনো চাপ নেই। সে যেন শুধু চেষ্টা করে একটু অ্যাডজাস্ট হওয়ার, এর বেশি কিছু নয়। আর সমস্যা হলে শাহরিয়ার তো আছে, তাকে যেন জানায়। ব্যাস, এই একটা অভয় বাণীতেই জ্যোতি চলছে। জ্যোতি হাঁপিয়ে উঠেছে ইতিমধ্যে, দম বন্ধ লাগে তার এভাবে ঘরে একলা থাকতে। শাহরিয়ার দিনের অধিকাংশ সময় বাড়িতে থাকে না, জুবাইরকে সামলাতে মৃদুই বেশি সাহায্য করে। এজন্য এখন নিজেই ঘোরাফেরা করে বাড়িতে। মাত্রই নিজে চা বানিয়ে শ্বশুরের কক্ষে দিয়ে এসেছে। তার হাতের চা দারুণ হয়, সোহাইল সাহেব ভীষণ পছন্দ করেন। ফেরার পথে ফারিয়ার সাথে দেখা হয়ে যায় তার। জ্যোতি ভীষণ বিনয়ের সাথে জিজ্ঞেস করে, আন্টি কিছু খাবেন, বানিয়ে দিব? ফারিয়া চোয়াল শক্ত করে কিছুক্ষণ স্থিরভাবে চেয়ে থেকে বললেন, লাগবে না, কিছু লাগলে আমি সুমিকেই বলে নিতে পারবো। তোমায় কিছু বললে তো আবার আমার ছেলের কান ভরাবে। তোমায় দিয়ে কাজ করাই, ইদানিং তো তোমার কথাই শুনছে শুধু। জ্যোতি ভীষণ অপ্রস্তুত হলো ফারিয়ার সরাসরি এমন তীর্যক কথায়। তাই কোনো প্রতিউত্তর না করে দ্রুত শাশুড়িকে পাশ কাটিয়ে চলে যেতে নিল। কিন্তু আচমকা ফারিয়া শক্ত করে জ্যোতির হাত আঁকড়ে ধরে বললেন, আমার ছেলেকে বশ করেছো তাই না? জ্যোতি আর ধৈর্য ধরতে পারল না, হাত ঝট করে ছাড়িয়ে নিয়ে কিছুটা ব্যঙ্গ করে বলল, ছেলে মায়ের পরোয়া করে তো ঠিকঠাক, বউয়ের পরোয়া করলেই বশীকরণের কামাল, তাই না আন্টি? যদি এমনটাই হয় তাহলে আমিও তো বলতে পারি আপনিও আঙ্কেলকে বশ করেছেন। ফারিয়া আচমকাই সজোরে জ্যোতিকে চর মেরে বসলেন। জ্যোতির হতভম্ব হওয়ার কথা থাকলেও হলো না। চোখ জোড়া বন্ধ করে হজম করে নেওয়ার চেষ্টা চালালো পরনের কাপড় খামচে ধরে। মা, এটা কি করেছো তুমি? হঠাৎই শাহরিয়ারের ক্রুদ্ধ কণ্ঠ ভেসে এলো পাশ থেকে। দুজনেই চমকে পাশে তাকিয়ে শাহরিয়ারকে দেখতে পেল ক্রুদ্ধ অবয়বে। ফারিয়া হতভম্ব হয়ে গেলেন, শাহরিয়ার কি দেখে ফেল সবটা? শাহরিয়ার বিদ্যুৎ গতিতে তাদের নিকটে এসে চক্ষু গরম করে বলল, তুমি কাজটা একদম ঠিক করনি মা, ক্ষমা চেয়ে নাও ওর কাছ থেকে। ফারিয়া ভয় পেয়ে এলোমেলো ভাবে বললেন, বাবা, তুমি পরের কাহিনী দেখছো। ও তোমার বাবাকে নিয়ে খুব বাজে বাজে কথা বলেছে আমাকে। মা, আমি পুরো ঘটনাই দেখেছি। ও ওই কথাটা কোন প্রসঙ্গে বলেছে সেটাও আমি শুনেছি। ফারিয়া উত্তেজিত হয়ে পড়েন। শাহরিয়ারের মাথায় মুখে এলোমেলো হয়ে হাত বোলাতে বোলাতে অধীর হয়ে বলল, তোর কি হয়েছে বাবা? ও তোকে কি করেছে? তোকে কি খাইয়েছে বল? শাহরিয়ার চোখ বন্ধ করে স্পর্শটুকু হজম করে নিল। তারপর উত্তপ্ত স্বরে বলল, আগে মেরুদণ্ড ছিল না, এখন মেরুদণ্ড গজিয়েছে মা। চোখ ছিল না, এখন চোখ হয়েছে। জ্যোতি একপাশে সরে দাঁড়িয়ে দর্শক আয়নের মতো মা ছেলের বাঘ বিতঙ্গা দেখছে। সে বিস্ময় নিয়ে ভাবছে, এটাই কি সেই শাহরিয়ার? এই শাহরিয়ারকে তার ভীষণ অচেনা ভীষণ আপন ঠেকছে তার নিকট। তুই তো ওকে সহ্যই করতে পারতি না, এখন কি হয়েছে? তোর বাচ্চার মা হয়েছে বলে এমন করছিস? মা, ও আমার স্ত্রী আগে, আমার বাচ্চার মা পরে। তুমি লিমিট ক্রস করবে না প্লিজ, ক্ষমা চেয়ে নাও, নয়তো এরপর যা হবে তার জন্য একমাত্র দায়ী থাকবে তুমি। জ্যোতি বিস্ময় নিয়ে ডাগর ডাগর চোখ জোড়া নিয়ে তাকালো স্বামীর পানে। ও আমার স্ত্রী আগে, কথাটা ঝংকার তুলল জ্যোতির কানে। তার ভেতরে যেন অজস্র প্রজাপতির ওড়াউড়ি শুরু হয়ে গেল মুহূর্তে। হুট করে জ্যোতির মনে হলো এক জীবনে আর তার আর কোনো বিশেষ চাওয়া পাওয়া নেই। ফারিয়া জেগে গেলেন, দিশা হারিয়ে বলেন, এভাবে বউয়ের আসলে বাধা পড়বি কোনো দিন ভাবিনি। এক কালনাগিনী এনেছি ঘরে, আমি কোনো ভুল করিনি, চাইবো না আমি ক্ষমা, যা করার কর তুই। বলেই হনহন করে চলে গেলেন তিনি। শাহরিয়ার গরম চোখে মায়ের প্রস্থান দেখল। জ্যোতি এ পর্যায়ে হুঁশ ফিরে পেল। শাহরিয়ারের হাত ধরে টানতে টানতে তাদের কামরায় নিয়ে এলো।
তারপর শাহরিয়ারকে বেডে বসিয়ে দিয়ে তার সামনে বসলো হাঁটু গেড়ে। আলতো করে শাহরিয়ারের হাত দুটো নিজের হাতে বন্দি করে বলল। শান্ত হন, এত উত্তেজিত হচ্ছেন কেন? শাহরিয়ার চোয়াল শক্ত করে বলল। আমার বউয়ের গালে বেহুদা চর মারবে আর আমি বোনলেস হয়ে তা দেখব? জ্যোতির ভেতরে অনুভূতির তীব্র আলোড়ন সৃষ্টি হলো। আমার বউ, কথাটা এত মিষ্টি কেন? মুখ তুলে পূর্ণ দৃষ্টি মেলে মোলায়েম কণ্ঠে বলল। এটা তো নতুন নয় শাহরিয়ার, এর আগেও একবার উনি আমার গায়ে হাত তুলেছেন। এর পরপরই তো আমি চলে আসার সিদ্ধান্ত নিয়েছি। আপনি মাথা ঠান্ডা করুন, ইজি হন, এত রিয়েক্ট করার কিছু নেই। শাহরিয়ার রাগত দৃষ্টিতে তাকালো জ্যোতির পানে। আগে না হয় মেরুদণ্ডহীন ছিলাম, তাই তোমাকে তোমার প্রাপ্য সম্মানটুকু দিতে পারিনি। এখন যাও, মগজ ঠিকানা এসেছে। এখনও যদি আগের মতো কাপুরুষ থাকি তাহলে কিভাবে হবে? আর তুমি কোন বুঝে বলছো রিয়্যাক্ট না করতে? চর খাওয়া কি 3 বেলা ভাত খাওয়ার মতো যে ইজি হব? জ্যোতি স্থির হয়ে চেয়ে রইল মানুষটার দিকে। হুট করে মুচকি হাসি ফুটে উঠল তার ঠোঁটে। এখন কি আমি ঝগড়া করবো আন্টির সাথে? আমি না চাইতেই বউ শাশুড়ির যুদ্ধ চলছে। আমি ময়দানে নামলে তো কুরুক্ষেত্র বেঁধে যাবে। শাহরিয়ার হাসল না জ্যোতির রসিকতায়। কেমন বিষণ্ণ দৃষ্টিতে নিজের স্ত্রীর দিকে চেয়ে রইল। হুট করে কি হলো কে জানে, শাহরিয়ার জ্যোতিকে জাপটে নিজের আশ্রে পৃষ্ঠে জড়িয়ে ধরল, একেবারে মিশিয়ে ফেলল নিজের সাথে। জ্যোতি অপ্রস্তুত হলেও পড়ে রইল শাহরিয়ারের বুকে। অনেকক্ষণ একইভাবে মৌন থাকলো দুজনে। শুধু দুজনার সান্নিধ্য, নিঃশ্বাসের শব্দ অনুভব করল নীরবে নিভৃতে। হঠাৎ শাহরিয়ার ভগ্ন কণ্ঠে বলল। আমাকে মাফ করে দাও বউ, আমি তোমার সাথে কিছুই ঠিক করিনি। মাফ করে দাও প্লিজ। জ্যোতি শাহরিয়ারকে ঠেলে উঠতে চাইলেও শাহরিয়ার আরও শক্ত করে আঁকড়ে ধরল জ্যোতিকে। ছাড়তে চাইছে না সে কোনো মতেই সহধর্মিণীকে। জ্যোতি হাল ছেড়ে দিল নিজেকে ছাড়িয়ে নেওয়ার বৃথা চেষ্টা করা থেকে। একটু নীরব থেকে বলল। ঘাস শুকিয়ে যায় কিন্তু দাগ ঠিকই থেকে যায়। না চাইতেও স্মৃতির দংশন ঠিকই রয়ে যায় শাহরিয়ার। ভুলে যাও না সেসব স্মৃতি। জ্যোতি সামান্য হাসি হেসে বলে। স্মৃতির মরণ কে না চায় বলুন? আমি শাহরিয়ারের শ্বাস প্রশ্বাস দ্রুত হলো। জ্যোতিকে সামান্য আলগা করে এলোমেলোভাবে চমুতে ভরিয়ে দিল জ্যোতির মুখ, গলা সব। জ্যোতি শিউরে উঠল এলোমেলো গভীর স্পর্শে। তাহলে ভুলো না সেই সব স্মৃতি। আমারও তো প্রায়শ্চিত্ত করা দরকার, তাই না? জ্যোতি এবার আরও নিকটে যায় শাহরিয়ারের। এলোমেলোভাবে শাহরিয়ারের মুখে 2 হাত দিয়ে স্পর্শ করে অবিরাম, যেন বুঝতে চায় সত্যি শাহরিয়ার কিনা। ভীষণ আকুলতা নিয়ে চেয়ে থাকে মানুষটার দিকে। মানুষটার পরিবর্তন, আত্ম অনুশোচনা তাকে তীব্রভাবে স্পর্শ করছে। কেমন আকুল হয়ে গম্ভীর কণ্ঠে বলে। ক্ষমা করে দিলাম শাহরিয়ার, ক্ষমা করে দিলাম আপনাকে। করো না, একদম ক্ষমা করো না। এত সহজেই ছেড়ে দিও না। প্রায়শ্চিত্ত করার সুযোগ দাও, তোমাকে জয় করে নেওয়ার সুযোগ দাও। মাথার তাজ করে রাখার কথা ছিল তোমায়, অথচ স্বামী হয়ে এমন কষ্ট দিয়েছি তোমায় যা দেওয়ার অধিকার আমার ছিল না। যদি হাত রাখে শাহরিয়ারের মুখে, বাধা দেয় আর কিছু বলতে। ভুলে যান সেসব, আমিও ভুলে যাব। প্রেম ও দ্রোহের মধ্যে আমি না হয় প্রেমটাই গ্রহণ করে নিলাম। চৈত্রের তীব্র দহনে ধরণী যেন পুড়ে ছারখার হওয়ার উপক্রম। এত তীব্র গরম এর আগে কখনো পড়েছে বলে মনে পড়েছে না জ্যোতির। সূর্যের আগুনের হলকা যেন ঘরের ভেতরেও ঢুকে পড়েছে। এসির নিচ থেকে নড়ার মতো একটা মুহূর্ত খুঁজে পায় না সে। শাহরিয়ার ফ্যাক্টরি থেকে এসেছে কিছুক্ষণ হলো, এসেই ফিট হয়ে বিছানায় শুয়ে আছে। শাহরিয়ারকে আসতে দেখেই জ্যোতি জুবাইরকে মৃত্যুর কোলে দিয়ে ছুট লাগিয়েছে ঠান্ডা কিছু আনার জন্য। তড়িঘড়ি করে ঠান্ডা ঠান্ডা শরবত বানিয়ে এনে শাহরিয়ারের পাশে ঠাই দাঁড়িয়ে থেকে বলল। ঠান্ডা শরবত এনেছি, খেয়ে নিন, ভালো লাগবে। শাহরিয়ার ক্লান্ত দেহে জ্যোতির দিকে শুয়ে থেকেই দৃষ্টিপাত করার বৃথা চেষ্টা চালিয়ে হাল ছেড়ে দিল। অবসন্ন কণ্ঠে বলল। টি টেবিলটায় রেখে দাও প্লিজ, আমি শরীর টেনে ওঠাতে পারছি না। জ্যোতির ভীষণ মায়া হলো, মানুষটা আসলেই ভীষণ খাটে প্রতিদিন। সারা দিন এসির মধ্যে থেকে তার স্বামীর এই অবস্থা।
আর যারা মাথার উপর ফোঁস করতে থাকা সূর্যের নিচে থেকে কাজ করে, দিনমজুরি করে, তাদের কথা ভাবতেই জ্যোতির ভীষণ দুঃখ হলো। জ্যোতি গ্লাসটা টি টেবিলের ওপর রাখলো না, কণ্ঠে মাধুর্য ঢেলে বলল,